নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আর আজকে আমি আহ, আরেকটি পূজাবার্ষিকী নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। পূজাবার্ষিকীটি হচ্ছে শারদীয়া প্ল্যাটফর্ম। এই শারদীয়াটি বছর দুয়েক হলো বেরোচ্ছে, মানে 2023 থেকে এটি বেরোতে শুরু করেছে খুব সম্ভবত। এবং প্রতি বছরই আমি কিন্তু এই শারদীয়াটি সংগ্রহ করেছি এবং যতটা তাড়াতাড়ি সম্ভব পড়ার চেষ্টাও করেছি। প্ল্যাটফর্ম আমার সবসময় একটা খুব আলাদা ধরনের পূজাবার্ষিকী বলে মনে হয়েছে এবং সবসময় আমার মনে হয়েছে যে এই পূজাবার্ষিকীটি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করা দরকার। আহ তাহলে দেরি না করে শুরু করা যাক। আমার হাতে রয়েছে প্ল্যাটফর্ম পূজাবার্ষিকী। আহ পূজাবার্ষিকীটি আপনি যদি দেখেন তাহলে মোটামুটি খুব কম্প্যাক্ট, খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। আর এর সম্পাদক হচ্ছেন তন্ময় কোলে, যিনি প্ল্যাটফর্ম প্রকাশনী কর্ণধারও বটে, এবং সহ সম্পাদক হচ্ছেন দীপ মাহান্তি, সোমদার স্রষ্টা যিনি, সেই দীপ মাহান্তি। এর প্রচ্ছদটি আমার চমৎকার লেগেছে, মানে এত সুন্দর প্রচ্ছদ, এবং প্রতি বছরই প্ল্যাটফর্মে প্রচ্ছদও কিন্তু এই পূজাবার্ষিকীর মতো একটি ব্যতিক্রমী প্রচ্ছদ হয়। সো এবারও প্রচ্ছদটা খুবই সুন্দর একটি প্রচ্ছদ হয়েছে। আর অলংকরণ করেছেন সন্তু কর্মকার, অলংকরণও বেশ ভালো। এবারে আসি বইটির টেকনিক্যাল দিকে, মানে ছাপা, বাধাই ইত্যাদি। বইটির ছাপা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ভীষণই ভালো ছাপা, এবং ফন্ট যেটা ব্যবহার করা হয়েছে স্ট্যান্ডার্ড ফন্ট, না খুব ছোট না খুব বড়। পড়তে গিয়ে ভুরু কুচকে পড়তে হয়েছে সেরকম কোনো ব্যাপার না, মানে ফন্টের সাইজ খুব ছোট নয় এবং যথাযথ বলে আমার মনে হয়েছে। তবে বাধাই নিয়ে এবার আনলাইক প্রিভিয়াস 2 ইয়ার্স আমার একটু কমপ্লেন থাকবে, কারণ আমি দেখুন, হতে পারে আমি যে কপিটা পেয়েছি সেখানে একটু বাধাইয়ের প্রবলেম আছে। কোন দেখতে ব্যাক কভারে আপনার মোটামুটি প্ল্যাটফর্ম প্রকাশনীর যে বইগুলো রয়েছে তার একটি আভাস আপনারা পেয়ে যাবেন। এই দেখুন বাধাইয়ের এই যে প্রথম দিকটা, প্রথম এটা একটুখানি এখানে একটুখানি খুলে এসছে, এই আর কি। হতে পারে এটা আমার কপির সঙ্গেই হয়েছে, বাকি যে বাধাইটা রয়েছে, বাকি পোর্শনসে যে বাধাইটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে, মানে কোনো অসুবিধে হয়নি আমার পড়তে। তাহলে এবার দেরি না করে মূল টপিকে চলে আসি, যেটা হচ্ছে এর সূচিপত্র। খুবই কম্প্যাক্ট একটি সূচিপত্র, আমি এখানে সূচিপত্রের একটি স্ক্রিনশট আপনাদের দিয়ে দেব। উপন্যাস রয়েছে, গল্প রয়েছে, কবিতাও রয়েছে। এর মধ্যে প্রসঙ্গত বলে রাখি যে কবিতা নিয়ে আমি আলোচনা সচরাচর করি না, কিন্তু আজকাল একটু একটু কবিতা পড়ার অভ্যেস তৈরি করছি, কারণ আমার মনে হয় যে সাহিত্য নিয়ে যখন আলোচনা করছি আমার ভিডিওর মাধ্যমে, তখন সাহিত্যের সব দিক নিয়ে একটু পড়াশোনা করার দরকার। তাই কবিতা পড়ার একটা অভ্যেস তৈরি করার চেষ্টা করছি এবং মানে খুব আনন্দের ব্যাপার হচ্ছে আমার বেশ কিছু কবিতা পড়তে কিন্তু এখন ভালোই লাগে, খারাপ লাগছে না। প্রবন্ধ একটি প্রবন্ধ বিশেষ করে আমার খুব ভালো লেগেছে, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা এখানে করব। তার প্রথমে উপন্যাস নিয়ে কথা বলি। এখানে মোটামুটি 7খানা উপন্যাস রয়েছে, অনেকগুলো গল্প রয়েছে, 4খানা কবিতা রয়েছে। তো উপন্যাসে যদি আসি, প্রথম উপন্যাস হচ্ছে তব নাম লয়ে, অনিন্দিতা মণ্ডলের লেখা। এই উপন্যাসটি আমার বিশেষ করে খুবই ভালো লেগেছে। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এটার সেটিং, এবং এই উপন্যাসটির একটি ইউনিক ফিচার হচ্ছে যে উপন্যাসটি মূলত সাধু ভাষায় লেখা হয়েছে, এবং সাধু ভাষায় লেখা উপন্যাস বা গল্প তো আজকাল চট করে পড়া হয় না। তো আমার পড়তে কিন্তু দিব্যি লেগেছে। যদিও মানে অনেকে ভয় পেতে পারেন যে সাধু ভাষা বলে পড়তে অসুবিধা হয়েছে কিনা বা অভিধান খুলে বসতে হয়েছে কিনা, কিন্তু আমার তো সেই অসুবিধে হয়নি। আমার মনে হয় না যে যারা মানে নিয়মিত পাঠক না, নিয়মিত বাংলা বই পড়েন, তাদের কোনো অসুবিধে হবে বলে। লেখিকার আইডিয়াটা ভীষণই ভালো, সাধক রামপ্রসাদকে নিয়ে বা সেই সময়কার তৎকালীন বাংলার সমাজ, এই নিয়ে তার প্রচুর পড়াশুনো আছে বোঝা যায়, এবং তার প্রতিফলন এখানে ঘটেছে। পড়তে দিব্যি লেগেছে আমার। তবে উপন্যাসটি আমার মনে হচ্ছে যে খুব ঘটনা বহুল নয়, মানে এখানে এমন কোনো ঘটনা নেই যেটা খুব স্ট্রাইকিং বা যেটা খুব ইউনিক, যেটা ঐতিহাসিক উপন্যাসে থাকাটা একটু বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। তাহলে সেটা পাঠকদের আকর্ষণ ধরে রাখতে সক্ষম হয়। ঠিক এই একটা কারণের জন্য আমি এটাকে সেরার শিরোপা দিতে পারছি না, কিন্তু ডেফিনেটলি এটা একটা ওয়ার্থ রিডিং উপন্যাস। আপনার
আপনাদের অবশ্যই পড়া উচিত। যদি আপনাদের প্ল্যাটফর্ম সংগ্রহে থাকে, খুলে প্রথমেই উপন্যাসটা আপনারা পাবেন। আমার আমার মনে হয় উপন্যাসটা আপনাদের একবার পড়া উচিত। এরপর আমি বলবো অভীক মুখোপাধ্যায়ের মৃত্যু উপত্যকা নিয়ে। এটার একটা ইনিশিয়াল রিয়াকশন আমি আমার ফেসবুক ওয়ালে দিয়েছিলাম, ফেসবুক ওয়ালে ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম আর কি। তো মৃত্যু উপত্যকা একটা মাল্টি জনরা উপন্যাস। আহ, এতে একটা সার্ভাইভাল ড্রামা রয়েছে কোথাও না কোথাও, কল্পবিজ্ঞানের ছোঁয়া রয়েছে এবং হররের ছোঁয়াও কিন্তু রয়েছে। মানে আপনি ভয় পাবেন, আপনার বেশ অ্যাডভেঞ্চারাসও মনে হবে। আর কোথাও না কোথাও যারা কল্পবিজ্ঞান পড়তে ভালোবাসেন সেখানে আহ কল্পবিজ্ঞানের যথেষ্ট ফান্ডা এখানে দেয়া রয়েছে। তো এই ধরনের মাল্টি জনরা উপন্যাসে একটা খেই হারিয়ে ফেলার একটা প্রবণতা থাকে সাধারণত, কিন্তু এখানে সেটা নেই। খুব সুন্দরভাবেই তিনটে জনরা মিশ খেয়েছে। আর অভীক মুখোপাধ্যায়ের কথা আমি বলবো যে ওনার পরিচিতি মূলত সেই ফুলের দল বা এই ধরনের নন ফিকশন লেখার জন্য, পলিটিক্যাল নন ফিকশন লেখার জন্য, এবং ঐতিহাসিক গল্পে ওনার যথেষ্ট খ্যাতি আছে। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে অভীক মুখোপাধ্যায় খুব ভালো ভীতির উদ্রেক করতে পারেন তার গল্প এবং উপন্যাসের মাধ্যমে। ওনার কিশোর ভারতীর একটা গল্প পড়ে বিশেষ করে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ইনফ্যাক্ট ওনাকে ইনবক্সেও আমি জানিয়েছিলাম। তো এটাতেও কিন্তু ভয় লাগবে, একটা গা শিশির অনুভূতি আছে বেশ কিছু জায়গায়। কেন আছে সেটা বলে স্পয়লার দেব না, কিন্তু আছে এটা নিশ্চিত। আর এছাড়া যে এখনকার দিনে ছেলেমেয়েরা কিভাবে কথা বলে, ইন্টারঅ্যাক্ট করে, তাদের মধ্যেকার বন্ধুত্ব সংজ্ঞাই বা কেমন, সেটাও কিন্তু এই উপন্যাসে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই উপন্যাসটা আরো একটু ভালো হতে পারতো, এই ধরনের ইউনিক থিম যখন আরো একটু ভালো হতে পারতো। ওই একই সমস্যা যেটা আমি বেশ কিছু পূজাবার্ষিকীর উপন্যাসে দেখেছি, যে উপন্যাসটা যেন মানে যেখানে সবচেয়ে বেশি দানা বাঁধার কথা ঠিক সেখানে গিয়ে শেষ হয়ে গেল। এবং ঠিক এই কারণে আমি একটু নম্বর কাটতে এটার বাধ্য হচ্ছি, এবং এটা সেরা উপন্যাস বলছি না, কিন্তু ডেফিনেটলি খুবই খুবই ভালো একটি উপন্যাস। আহ যারা একটু ভ্রমণ, অ্যাডভেঞ্চার এগুলো ভালোবাসেন, যারা সায়েন্স ফিকশন ভালোবাসেন, যারা ভয়ের গল্প পড়তে বা সার্ভাইভাল ড্রামা পড়তে ভালোবাসেন, সবাইকেই কিন্তু কেটার করছে উপন্যাসটি। তাই আমি তো বলবো এটা অবশ্য পাঠ্য একটি উপন্যাস। এরপর বলবো অরণ্যানীর কথা। অরণ্যানী লিখেছেন সৌভিক গুহ সরকার। সৌভিক গুহ সরকার আনন্দমেলায় বেশ কিছু বছর ধরে লিখছেন। আমি গত বছর ওনার উপন্যাস পড়ি পূজাবার্ষিকী আনন্দমেলায়, আমি মুগ্ধ হয়েছিলাম উপন্যাসটা পড়ে। এবছরও দারুণ একটি উপন্যাস লিখেছেন তিনি পূজাবার্ষিকী আনন্দমেলায়, এবং এরপর আমি এই উপন্যাসটি পড়লাম আর কি। তো আগের যে দুটো উপন্যাস তাতে তিনি যে হাই বারটা সেট করেছিলেন, সেট দ্য বার কোয়াইট হাই, সেখানে এই উপন্যাসটা দুর্ভাগ্যবশত পৌঁছতে পারেনি। যদিও উপন্যাসটার যে পটভূমিকা সেটা আমার ভীষণ ভীষণ কাছের একটি জায়গা, আমার কিছুটা শেকড়ও জড়িয়ে রয়েছে আমার পারিবারিক দিক দিয়ে বলতে গেলে। সেটা হচ্ছে ডুয়ার্স অঞ্চল, তরাই অঞ্চল, উত্তরবঙ্গ, যেটাই বলুন না কেন। এবং সেখানকার যে এরিয়াগুলো এখানে এক্সপ্লোর করা হয়েছে, সেই এরিয়ার কাছাকাছি আমি স্কুলে পড়েছি, সেখানে সব জায়গায় একাধিকবার ঘুরেছি, গেছি ছোটবেলায়, গত বছরও গিয়েছিলাম ইনফ্যাক্ট। তো সেখানকার সমস্যা, সেখানকার পরিবেশগত সমস্যা ভীষণ সুন্দরভাবে এই উপন্যাসে উঠে এসছে। এটি ইউনিক কারণ এটি মূলত কিন্তু একটি এনভায়রনমেন্টাল থ্রিলার, যার মধ্যে একটা প্রতিশোধের বড় অ্যাঙ্গেল রয়েছে। কিন্তু এই যে থ্রিলার পার্টটা সেটা কিন্তু ভীষণ প্রেডিক্টেবল হয়ে গেছে। আহ, এই জন্য আমি এটা নম্বর কিছুটা কাটতে বাধ্য হয়েছি। যদি প্রেডিক্টেবিলিটিটা না থাকতো তাহলে হয়তো এটা একটা শ্রেষ্ঠ উপন্যাস হতে পারতো। সৌভিক ঘোষ সরকারের একটা খুব লেখার একটা গুণ আছে, যে উনি পাঠককে ইমিডিয়েটলি বেঁধে ফেলতে পারেন। এই গুণটা কিন্তু সব লেখকের মধ্যে থাকে না, তারা অনেক সময় রইয়ে সইয়ে পাঠককে আস্তে আস্তে ভেতরে টেনে নেন, তার লেখার ভেতরে টেনে নেন। কিন্তু সৌভিক ঘোষ সরকার কিন্তু ক্ষমতাটা আছে যে তিনি প্রথম প্যারাগ্রাফেই যে কনফ্লিক্ট আছে উপন্যাসের বা উপন্যাসের মধ্যে যে পয়েন্টস গুলো আছে সেগুলো মধ্যে পাঠককে টেনে নিতে পারেন। তো সেটা এখানেও হয়েছে। তো কাজেই সম্ভাবনা প্রচুর ছিল। স্পয়লার এখানে কিছু দিচ্ছি না। রিভেঞ্জের অ্যাঙ্গেল যেটা আছে সেটা বেশ ভালো, মানে অভিনব, কিন্তু প্রেডিক্টেবল। এবং রিভেঞ্জ থ্রিলার এবার কিন্তু বেশ কিছু বেরিয়েছে, বেশ কিছু পত্র পত্রিকায়। তো ওই সেটাও হতে পারে যে আমি অনেকগুলো পড়ে ফেলেছি বলে আমার প্রেডিক্টেবল মনে হয়েছে, আপনাদের নাও মনে হতে পারে।
তো আপনারা অবশ্যই পড়তে পারেন। বেশ ভালো একটা থিম এবং লেখার বাঁধুনি অত্যন্ত দৃঢ়, পড়তেই পারেন। চমক মজুমদার, ওনার লেখা আমি এর আগে পড়েছি কিনা মনে করতে পারছি না। উনি লিখেছেন 'গাদ্দার' বলে একটি উপন্যাস। যথেষ্ট ভালো একটি উপন্যাস, খুবই ভালো উপন্যাস। আ আজাদ হিন্দ ফৌজ আ তার পটভূমিকায় লেখা। আ ঐতিহাসিক পার্টটা ভীষণ ভালো। খুব ওয়েল রিসার্চড, এগেইন খুবই রিসার্চ করে এটা লেখা হয়েছে। বেশ কিছু তথ্য আমি জানতাম না। ঠিক আছে? তো এগুলো তো খুবই ভালো। হেড পিসটা ভীষণ সুন্দরভাবে সন্তু কর্মকার এঁকেছেন। যেটা ডেফিনিটলি আমার মতে আ উপন্যাসটা পড়ার মুডকে এনহ্যান্স করেছে আমার ক্ষেত্রে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এর পেসিং এ একটু সমস্যা আছে। মানে কোথাও ভীষণ দ্রুত, মানে পলক ফেলারও আপনাকে সময় দেবে না, introspect করারও সময় দেবে না। যেটা একটু সেই স্পেসটা থাকা দরকার। আ যে বলে আমার মনে হয়েছে। এগেইন আমার এটা মনে হয়েছে ওই পূজাবার্ষিকীর জন্য লেখা হচ্ছে বলে হয়তো কিছু শব্দ শেষ মুহূর্তে কমাতে হয়েছে, সেজন্য এটা হয়ে থাকতে পারে। আর কিছু জায়গায় কি হয়েছে তার ফলে যে আ ড্র্যাগ হয়ে গেছে। মানে একটা জায়গায় আপনি যদি ছোট করতে যান, আরেকটা জায়গায় অনেক সময় ড্র্যাগড হয়ে যায়, তাই না? তো সেটা হয়েছে। কিন্তু ওভারঅল একটা বেশ ভালো উপন্যাস, একবার আপনি পড়তেই পারেন। লেখকের লেখার কায়দা আমার খুব ভালো লেগেছে। লেখার ফর্ম নিয়ে যে তিনি একটু পরীক্ষা-নিরীক্ষা করেছেন, সেটা আমার ভালো লেগেছে। এরপরে আমি ওনার অন্যান্য লেখাও পড়ব অবশ্যই। তাহলে এখানে ৩ টে উপন্যাস বাকি রইল। এই ৩ টে উপন্যাসই আমার মতে প্ল্যাটফর্মের সেরা উপন্যাস। ১ম যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 'গে'। লেখকের নাম অনুপম মুখোপাধ্যায়। এবার অনুপম মুখোপাধ্যায় কিন্তু সাম্প্রতিককালে বাংলা সাহিত্য জগতে একটা উনি আ মানে he has quoted a lot of controversy, অনেকটা বিতর্কিত নাম উনি হয়ে উঠেছেন। আ এটার কারণ হচ্ছে যে উনি যে ২ টো উপন্যাস লিখেছেন, আমি কিন্তু এখনো পড়িনি সেই উপন্যাসগুলো। কিন্তু রিভিউ পড়ে মনে হয়েছে বা আ বিশ্বস্ত কিছু বন্ধু-বান্ধবদের মুখে শুনেছি যে, সেখানে বেশ কিছু শব্দ প্রয়োগ অনেকের ভালো লাগেনি বা থিম গুলো নাকি খুবই বেশি বোল্ড। তো এত বোল্ড থিমের নাকি বাংলা সাহিত্যে প্রয়োজন নেই। এ ধরনের কিছু কথাবার্তা আমি শুনতে পেয়েছি। আ কিন্তু আমি বিশ্বাস করি যে, না আঁচালে বিশ্বাস নেই। এটাতে আমি বিশ্বাস করি। তাই খুব চেয়েছিলাম এই লেখকের লেখা পড়তে। কারণ এইসব কথা যেমন শুনেছি, তেমন এটাও শুনেছি যে উনি ভীষণ বলিষ্ঠ একজন লেখক। উনার কলম খুবই বলিষ্ঠ এবং উনি কিন্তু কারেন্ট ইস্যুস নিয়ে বা কিছু সোশ্যাল ট্যাবুস নিয়ে কথা বলতে একদমই ভয় পান না। আমার এই ধরনের লেখকদের লেখা পড়তে পার্সোনালি খুব ভালো লাগে। কারণ আমার মনে হয় যে তাদের মধ্যে একটা লিবারেল সত্তা রয়েছে। তাই যখন এখানে দেখলাম যে উনি একটা গে বলে উপন্যাস লিখেছেন, আ তাই পড়তে শুরু করে দিলাম। এবং পড়তে বিশ্বাস করুন আ আমি নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে গেলাম। কারণ হচ্ছে যে এটা ৮০-৯০ দশকে মোটামুটি সেট করা মূলত। তো এবং এটার মধ্যে না একটা ওই আ টিনেজ মানে টিনেজারদের মধ্যে কিছু সমস্যা আ এবং বুলিং এই জিনিসগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে। মূলত বলা আছে একটি ছেলের কথা, সেটি লেখক নিজেই উত্তম পুরুষে বলেছেন। তো ছেলেটিকে দেখবেন সেই সময় একটা রেওয়াজ ছিল। এখনো হয়তো আছে। আ আমি তো এখন আর ছোট নেই, তো আমি জানি না। আ একটা রেওয়াজ ছিল যে ধরুন পরীক্ষায় ছেলে ফল খারাপ করছে, তো বাড়ি হয়তো তো সঙ্গে মা বা বাবা বা দুজনেই হয়তো তারা ডিডিউস করে নেন যে বাড়ির পরিবেশের জন্যই এটা হচ্ছে। তো আ ছেলেটিকে বা মেয়েটিকে হোস্টেলে পাঠিয়ে দাও। আর না হলে কোনো আত্মীয়ের কাছে পাঠিয়ে দাও ছোট শহর যেখানে আ মোটামুটি একটা ভালো স্কুল আছে। আ সেখানে কি হবে? সেখানে এত বেশি ডিস্ট্রাকশন থাকবে না বড় শহরের মতন এবং মন দিয়ে পড়াশোনাটাই করবে। আ তো সেরকমই একটা আইডিয়া থেকে এই ছেলেটিকেও পাঠিয়ে দেওয়া হয়েছিল তার আত্মীয়ের বাড়িতে। সেখানে গিয়ে যা হয় স্কুলে ছোট শহর, বড় শহর, নানা রকম কমপ্লেক্স হয় এসব নিয়ে আ ছেলেটি খুব এলিয়েনেটেড ফিল করতে থাকে। তো সেখানে তার একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়। সেই ছেলেটিকেও এক ঘরেই করে রাখা আছে মূলত। তো দুজনের মধ্যে বন্ধুত্বটাও হয়ে যায়। কারণ দুজনেই যেহেতু আইসোলেটেড হয়ে গেছে ক্লাসে। তারপরে আস্তে বুঝতে পারে ছেলেটি সত্যি তার থেকেও খুব আলাদা। মানে এই ছেলেটির থেকেও ওই ছেলেটি খুব আলাদা। কারণ ছেলেটি একটু মেয়েলি, তার কথাবার্তার চলন-বলন আ এখনো খুব পরিণত হয়নি। আ চেহারার মধ্যে একটা বাচ্চা ছাপ থেকে গেছে।
তো তারপরে তাদের বন্ধুত্বে মধ্যে একটা বিশাল বড় ভুল বোঝাবুঝি হয়, থানা পুলিশেরও একটা ফ্যাক্টর চলে আসে। তারপর ছেলেটি আবার বাড়িতে ফিরে আসে। এবার এই পুরো জিনিসটাই ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে। এটার এখন বেশ বয়স হয়ে গেছে, সে অনেক বছর পরে এখানে ফিরে এসছে, মানে সেই জায়গায় সে ফিরে গেছে এবং সেখানে এসব স্মৃতিচারণ করছে। শেষ দিকে একটা টুইস্ট রয়েছে, টুইস্ট বলবো না, বাট একটা সমস্যার চমক, মানে সমস্যার একটা দুঃখজনক সমাধান আছে বলা যেতে পারে। যাই হোক, তো সব মিলিয়ে এই যে উপন্যাসটা, এটা অনেক রকম জিনিস চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেয়। এই যে কিছু কিছু ছেলে বা কিছু কিছু মেয়েরা তারা আমাদের থেকে আলাদা বলে তাদেরকে আমরা একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্টে বন্ধ করে ফেলি। ওই বয়সটা না আমার মনে হয় যে ঠিক আছে, সারল্য থাকে, আহ মানে নতুন নতুন জিনিস শেখার একটা কৌতূহল থাকে, কিন্তু অনেকটা নিষ্ঠুরও এই বয়সে কিন্তু আমরা হয়ে যাই। দেখবেন, এটা এটা কিন্তু নির্মম সত্য। এটা সুনীল গঙ্গোপাধ্যায়ও তার একটা লেখায় বলেছিলেন। তো সেই নিষ্ঠুরতার শিকার এই ধরনের ভালনারেবল ছেলেমেয়েরা হয়ে যায়, মানে বাকিদের নিষ্ঠুরতার শিকার। এই জিনিসটা খুব স্পষ্টভাবে সোচ্চারভাবে লেখক তুলে ধরেছেন সমাজের এই নির্মম সত্যটাকে আর কি। আর সেটা সেটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট এই উপন্যাসে। এছাড়া উপন্যাসের যে গতি, উপন্যাসের লেখনী মধ্যে যে বাঁধুনি রয়েছে, সেটা খুব ভালো। মানে বোঝাই যায় যে লেখক ভীষণ প্রতিভাবান। আহ হ্যাঁ, গালাগাল রয়েছে, বেশ কিছু ফাউল ওয়ার্ডস রয়েছে। তবে সেটা আমার মনে হয়েছে যে উপন্যাসের যে ফ্লো, যে চলন, আহ তার সঙ্গেই সেটা এসেছে, খুব ন্যাচারালি এসেছে। মানে গালাগাল দিয়ে ভরিয়ে একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় লেখক এটা করেননি। লেখকের লেখার কায়দাটাই সেরকম এবং সেটা খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছে। কাজেই একজন অ্যাডাল্ট হিসেবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আমি জিনিসটা খুব মাইন্ড করেছি তা কিন্তু নয়। তো সব মিলিয়ে বেশ চমৎকারই লেগেছে আমার এই উপন্যাসটি। এবং কোনো উপন্যাসই পারফেক্ট হয় না, কিন্তু এটা আমি বলবো যে 75% পারফেক্ট বলেই আমার কাছে মনে হয়েছে। কাজেই গেয়ে হলো প্ল্যাটফর্মের শ্রেষ্ঠ উপন্যাস। দীপ মাহান্তির লেখা চার দেওয়ালের অন্তরালে। দীপ মাহান্তির সৃষ্ট সোমদার উপন্যাসের ভক্ত আমি গত বছর প্ল্যাটফর্ম পূজাবার্ষিকী থেকেই হয়ে গিয়েছিলাম এবং দুর্ভাগ্যবশত আমার ভিডিওতে সেটা আমি জানাতে পারিনি, কারণ একটা টেকনিক্যাল গ্লিচ হয়ে গেছিল শুধু সেই পোর্শনটা বলার সময়। পরে ভয়েস ওভার দিয়ে আমি আমার ভালো লাগা জানাই। তো দীপের সঙ্গে আমার পরিচয় সেই ভয়েস ওভারের মাধ্যমেই। আর এটা বুঝতে পেরেছিলাম যে সে তার যেখানে সে বড় হয়েছে আর কি, সেই জায়গার মধ্যে গোয়েন্দাকে নিয়ে এসে একজন মফস্বলের গোয়েন্দার একটা সৃষ্টি সে করেছে, যেটা আমার খুব ভালো লেগেছিল। আমার খুব প্রিয় একটা গোয়েন্দা চরিত্র হলো অর্জুন, যে আহ আমারই, মানে আমি যেখানে আমার ছোটবেলার বেশ কটা বছর কাটিয়েছি সেই জলপাইগুড়ি শহর থেকে সে বিলং করতো, সেটা তো বটেই, কিন্তু এগুলোতে না একটা স্মল টাউনের ফ্লেভার পাওয়া যায় এই ধরনের গোয়েন্দা গল্পে বা উপন্যাসে। এবং চিরাচরিত কলকাতার আশেপাশে তো ঘটনাগুলো ঘটে না, ঘটনাগুলো ঘটে জঙ্গলে, পাহাড়ে, যেটা ন্যাচারালি ঘটে, কারণ সব জায়গায় জঙ্গল, পাহাড়, নদী রয়েছে। সেই প্রকৃতির সঙ্গে আহ হত্যাকাণ্ড বা চুরি বা অপরাধ, যেকোনো অপরাধ, সেটা কোথাও মিলেমিশে একাকার হয়ে যায়। এই যে অ্যাসপেক্টটা, এটা আমার এই ধরনের ক্যারেক্টার গুলোতে খুব ভালো লাগে। তো সোমদার ক্ষেত্রে তার অন্যথা হয়নি। এরকম আহ সোমদাকে নিয়ে একটা পুরো বই, বিশাল সুবৃহৎ বই আমি বেশ সময় নিয়েই পড়ে শেষ করে রিভিউ দিয়েছিলাম। আপনার চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো এখানে এই উপন্যাসটার মধ্যে দেখানো হয়েছে যে সোমদার কাছে একটি কেস এসেছে, একটি সরকারি হাসপাতাল, এবং সেই হাসপাতালে একটি নার্সের বীভৎস মৃত্যু হয়েছে। মানে মৃতদেহটাকে অ্যাসিড ট্যাঙ্কে চুবিয়ে, তার মানে মৃতদেহের মধ্যে আর কিছু নেই আর কি বলতে গেলে, শাখা পলা দিয়ে তাকে চিহ্নিত করতে হয়েছে লাশটিকে। এবং সেটা কোয়ার্টারেই ঘটেছে, যেটা লজ্জাজনকও বটে বটে এবং উদ্বেগজনকও বটে সুরক্ষার পার্সপেক্টিভ দিয়ে দেখতে গেলে। সোমদা কেসটি হাতে নেয়, সঙ্গে যায় তার ভাই, এবং সেখানে গিয়ে কিভাবে কিছুটা উপস্থিত বুদ্ধি, কিছুটা মানে খুব তাড়াতাড়ি
ডিসিশন নেওয়ার ক্ষমতা ব্যবহার করে সন্ধ্যা কি করে অপরাধীকে ধরলেন সেটা নিয়ে উপন্যাসটি। যদিও শেষটা কিন্তু আপনাকে ভাবাবে বা খুব সংবেদনশীল ব্যক্তির চোখেও কিন্তু দুফোঁটা জল চলে আসতে পারে। আ আপাত দৃষ্টিতে শুনতে মনে হচ্ছে একটা খুনের সমাধান। কিন্তু এতে কিন্তু এর মাধ্যমে লেখক কিন্তু আমাদের আ পশ্চিমবঙ্গের বর্তমান কিছু অবস্থা, কিছু ইস্যুজ এর দিকে আঙ্গুল তুলেছেন এবং বেশ বলিষ্ঠভাবেই তুলেছেন। এই সাহসের জন্য, এই সৎসাহসের জন্য আমি আ লেখককে অবশ্যই সাধুবাদ জানাবো। কারণ এটা করতে গেলে সত্যি সাহস দরকার আমার মতে। আমি হলে পারতাম না হয়তো। আর গল্পের ছলেই উনি আ সরকারি কোয়ার্টার বা গভর্নমেন্ট যে কলোনি হয়, সেখানকার অবস্থা মানে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এবং আমি বলব 100% অথেন্টিসিটির সঙ্গে কিছুটা নির্মম হয়েই বর্ণনা করেছেন। আ আমি সরকারি কোয়ার্টারেই বড় হয়েছি মূলত এবং রাজ্য সরকারের যদিও সেটা অন্য রাজ্য, কিন্তু রাজ্য সরকারের কোয়ার্টারেই বড় হয়েছি। কাজেই ক্লাস 4 স্টাফ বা ক্লাস 3 স্টাফের কোয়ার্টার গুলোর কি মেইনটেন্যান্স এর অবস্থা থাকে বা তার সারাউন্ডিং এর কি অবস্থা থাকে সেটা আমার নিজের চোখে দেখা। তো সেটার যে বর্ণনা দিয়েছেন চমকে উঠতে হয়। মানে একেবারে নিখুঁত বর্ণনা। আ এছাড়া মেডিকেল ফিল্ডে যে কারাপ্ট প্র্যাকটিসেস গুলো সেগুলোরও মানে খুব পুঙ্খানুপুঙ্খ বর্ণনা লেখক দিয়েছেন। ক্লাইম্যাক্সটা সত্যি চমকে দেওয়ার মতো। মানে যাদের কাছে এগুলো ম্যাটার করে, যাদের কাছে শেষের টুইস্টটা খুব বেশি ম্যাটার করে, সেখানেও কোনো ঘাটতি নেই। টুইস্টটাও রয়েছে এবং চমকপ্রদ একটি টুইস্ট রয়েছে। তাই সব দিক দিয়ে একটি সার্থক গোয়েন্দা উপন্যাস। আ একটা অলরাউন্ড গোয়েন্দা উপন্যাস। তাই তো আমি এটাকে সেরা উপন্যাসের তকমা দিতে বাধ্য, তাই না? আমি পাই না ছুঁতে তোমায়, দীপ ঘোষের লেখা। আ দেখুন আমি আমার প্রতিটা ভিডিওতেই বলছি যে আমি প্রেমের উপন্যাস গল্পের পাঠক নই, হয়তো চিরাচরিত পাঠক নই। কিন্তু এবছর বেশ কিছু প্রেমের উপন্যাস কিন্তু আ আমার খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এরা এই লেখকেরা, এই নতুন প্রজন্মের লেখকেরা চিরাচরিত আ কিছু ট্রোপস বা কিছু উপাদান সযত্নে সরিয়ে রেখে প্রেমের উপন্যাসকে একটা নতুন আঙ্গিক দেওয়ার চেষ্টা করছেন এবং অনেকাংশেই সফল হচ্ছেন। আ দীপ ঘোষের লেখা এর আগে আমার পড়া নেই। আমি শুনেছিলাম যে তিনি আ পুরস্কার পেয়েছেন, পুরস্কারপ্রাপ্ত একজন লেখক। লেখাটা পড়ে বুঝতে পারলাম যে তিনি পুরস্কার হয়তো ডিজার্ভ করেন। এই লেখাটার জন্যও তিনি পুরস্কার ডিজার্ভ করেন। এর আ উপন্যাসের যদি বিষয়বস্তু বলি যে হাউ ডিফারেন্ট ক্যান আ লাভ স্টোরি বি? ঋত্বিক রোশন একবার বলেছিলেন আরকি। কাহো না প্যার হ্যায় প্রেডিক্টেবিলিটি দিয়ে। সত্যি লাভ স্টোরি খুব বেশি আলাদা কিছু হয় না। খুব বেশি আউট অফ দ্য বক্স হয় না। রোমান্টিক উপন্যাসের মূলত সাফল্য অন্তর্নিহিত রয়েছে তার লেখনীতে এবং আ তার ফর্ম, কোন ফর্মে সেটা, কোন ফরম্যাটে সেটা লেখা রয়েছে সেটা নিয়ে। মুহূর্তগুলো সৃষ্টি করা নিয়ে। এই মুহূর্তগুলো হচ্ছে প্রেমের উপন্যাসের প্রাণ। এটা হচ্ছে প্রেম এবং বিচ্ছেদের উপন্যাস। এবং এর ১ম ২-৩ টে পাতা পড়লেই আপনি বুঝতে পারবেন যে লেখক কিছু একটা আলাদা করতে চাইছেন। কারণ পুরোটাই কথোপকথনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে রয়েছে। একটা হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে কথোপকথন ভীষণ রিয়ালিস্টিক, আ অল্প হিউমারও রয়েছে। খুব সুন্দর কথোপকথন। আ বোঝাই যাচ্ছে যে স্ত্রী সে কোনো একটা চাইল্ডহুড ইস্যু নিয়ে একটু ট্রমাটাইজড হয়ে থাকে এবং হাসব্যান্ড ভীষণই মানে অ্যাডজাস্টিং, ভীষণ ভালো একজন স্বামী। ভীষণ ভালোবাসে। নিঃশর্তভাবেই সে স্ত্রীকে ভালোবাসে। তার সমস্ত ট্রমা, কমপ্লেক্সিটি সত্ত্বেও তাকে সে মেনে নিয়েছে। তারপরেই আমরা দেখতে পাই আরেকটি ছোট শহর, পশ্চিমবঙ্গের ছোট শহর, সেখানকার একটি সেটিং। ও বলে রাখা ভালো যে এর আগের যে হাসব্যান্ড ওয়াইফ এর আমি কথা বললাম, সেটা কিন্তু একটা ট্রেকে হচ্ছে। মানে তারা একটা ট্রেকে গেছে, মাউন্টেনিয়ারিং ট্রিপে গেছে, সেখানে হচ্ছে। আর এটা হচ্ছে একটা পুরো ছোট মফস্বলে। সেই মফস্বল শহরে আ একটি ছেলে আছে, ছেলেটির নাম কর্ণ। আ ছেলেটিকে তার বাড়ির লোকেরাই খুব একটা পাত্তা দেয় না। সে একটি মেয়েকে ভালোবাসে। কিন্তু মেয়েটিকে আ মানে মেয়েটি তার কাছে এসেও যেন দূরে থাকে। খুব বেশি ঘনিষ্ঠ হতে চায় না তার সঙ্গে। আ
কোথাও যেন একটা বাধা আছে। কিন্তু ছেলেটি তখন অপরিণত মন, বয়স, তাই জন্য সে একটা ড্রাস্টিক ডিসিশন নিয়ে নেয় এবং তার জীবনটা পুরো পাল্টে যায়। এই দুটো গল্প একে অপরের সঙ্গে কিভাবে রিলেটেড তার জন্য আপনাকে উপন্যাসটা পড়তে হবে। উপন্যাসের মধ্যে ছোট্ট একটা টুইস্ট রয়েছে, যদিও টুইস্টটা খুব আনপ্রেডিক্টেবল কিছু নয়। কিন্তু উপন্যাসের সবচেয়ে বড় যেটা গুণ সেটা হচ্ছে যে উপন্যাসে আ কয়েকটা মানে সংলাপ রয়েছে। ওই যে বললাম কয়েকটা মুহূর্ত রয়েছে। সেই মুহূর্তগুলো ভীষণ, ভীষণ সুন্দর। আ সেই মুহূর্তগুলো আপনাকে আ মানুষ হিসেবে অনেকটা পরিণতও করবে। আ মানুষ হিসেবে আপনাকে অনেকটা পরিপূর্ণ করবে। আর উপন্যাসের যে চরিত্রগুলো সেগুলো ভীষণ রক্ত মাংসের চরিত্র। মানে ভালো খারাপের দিকে যাচ্ছে না, ভীষণ রিয়ালিস্টিক চরিত্র। তো আমি বলব যে এটা আমার কাছে একটা ডার্ক হর্স এই উপন্যাসটা। কারণ আ উপন্যাসটা থেকে আমার কোনো এক্সপেকটেশন ছিল না। তো ওই ইংলিশে বলে না exceeded the expectations, মানে আশাতীতভাবে উপন্যাসটা আমার খুবই, খুবই ভালো লেগেছে এবং নির্দ্বিধায় বলতে পারি এটা আমার কাছে প্ল্যাটফর্মের একটি সেরা উপন্যাস। সে কথা আমি নির্দ্বিধায় বলতে পারি। গল্পে আসি, অনেকগুলো গল্প আছে। আমি কয়েকটা ওয়ার্থ মেনশনিং গল্প বলবো এবং কয়েকটি গল্প যেগুলো আমার মতে সেরা গল্প ওই প্ল্যাটফর্মে সেগুলো নিয়েই বলবো। আর কিছু নয়, ভিডিওটা খুব দীর্ঘ হয়ে যেতে পারে। শাপলা ফুলের দিন, মৃত্তিকা মাইতির লেখা। এটাও ভীষণ মানে প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গল্প এবং কোথাও একটা ম্যাজিক রিয়ালিজম এর ছোঁয়া রয়েছে। মৃত্তিকা মাইতির লেখাও আমি পড়িনি। এবং এর লেখা পড়েও আমার বেশ, বেশ ভালো লেগেছে। মানে এটা কিন্তু আমি বলব প্ল্যাটফর্মের একটা কৃতিত্ব। তারা প্রতি বছরই আ নতুন কিছু লেখক-লেখিকার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন বা সেসব লেখক-লেখিকার সঙ্গে পরিচয় করে দেন যাদের তত প্রচার নেই বা আ যাদের অত নাম শোনা যায় না। কিন্তু তারা সবাই ভীষণ প্রতিভাবান এবং খুব ভালো লেখেন। সো প্ল্যাটফর্ম সত্যিই একটা প্ল্যাটফর্ম এদের জন্য আরকি কোট আনকোট। 'আঠেরো ভাটির মেয়ে' প্রতিভা সরকার। এই গল্পটা আমার চমৎকার লেগেছে। এই গল্পটার মধ্যে মানে প্রতিভা সরকারের যে স্ট্যাম্প, যে একটা বলিষ্ঠ নারীর গল্প সেটা রয়েছে। এটা এটাতে এমন একটা আ বলিষ্ঠ নারীর গল্প রয়েছে, এক বাঘিনীর গল্প রয়েছে, বাঘের গল্প রয়েছে। সব মিলিয়ে সুন্দরবন অঞ্চলের এক জীবনযাত্রার একটি ছবি লেখিকা তুলে ধরেছেন। আর এই ধরনের একটা গল্প আমি সায়ন্তন ঠাকুরের লেখাও পড়েছিলাম বছর ২ এক আগে, বোধহয় অন্তরীপে বেরিয়েছিল। তো মানে পশু-পাখিদের দৃষ্টিভঙ্গি দিয়েও কিছু জিনিস এখানে দেখানো হয়েছে। এটা আমার খুব ভালো লাগে এই ফরম্যাটটা। সৌম্যজিৎ দাসের এক যে আছে হালুমের মতন কিছুটা, সেটা বাচ্চাদের জন্য লেখা, এটা বড়দের জন্য। এই তফাৎটা রয়েছে ডেফিনিটলি। আ কিন্তু খুবই ভালো একটি গল্প এবং আমার মতে প্ল্যাটফর্মের এটি সেরা একটি গল্প। এ গল্পের খুব ডিটেইলে আমি যাচ্ছি না, কারণ আ এই গল্প নিয়ে যদি ডিটেইলে যাই তাহলে সেখানে আমার ৫ থেকে ৭ মিনিট এক্সট্রা লেগে যাবে। সমজা দাসের লেখা 'চোর'। আ এটা বেসিক্যালি একটি আ অতিপ্রাকৃত গল্প বলতে পারেন, সুপার ন্যাচারাল স্টোরি। একটি চোরের গল্প, আ যে নিজেকে বেশ আ স্কিলড চোর বলে ভাবে। তার সঙ্গে একজন অচেনা মানুষের পরিচয় হচ্ছে। সে তাকে একটা কাজ দিচ্ছে। সেটা চুরির কাজ নয়। একটা অন্য রকমেরই কাজ দিচ্ছে তাকে। সে কাজটা সে করছে এবং শেষে গিয়ে একটা চমক রয়েছে। আ গল্পটা খুবই ভালো। আ সৌম্যজা দাস আ এখন উনি নানা রকমের গল্প লেখার চেষ্টা করছেন, যেটা খুবই ভালো লক্ষণ। আ মানে যেকোনো লেখক বা লেখিকা যদি নানা রকম জনরায় লেখেন, সেটা আমি সবসময় মানে সেটাকে সাধুবাদ জানাই, সেটার প্রশংসা করি। এবং এই গল্পটি মানে সৌম্যদা দাস তো অত্যন্ত মানে ভালো লেখিকা, গুণী লেখিকা। তার সবকটা নিদর্শনই এই গল্পে রয়েছে। আ শুধু আমার মনে হয়েছে যেহেতু আমি হয়তো এই ধরনের গল্প অনেক পড়েছি, তাই এগেইন আমার এটাকে একটু প্রেডিক্টেবল বলে মনে হয়েছে। মানে আরেকটু চমক বোধহয় আশা করাই যেত সৌম্যদা দাসের থেকে। কারণ সৌম্যদা দাসের কিন্তু বেশ কিছু গল্পের মারাত্মক টুইস্ট থাকে। তো সেটা এখানে নেই। কিন্তু এটায় আমার মনে হচ্ছে টুইস্টের থেকেও বড় জিনিস হচ্ছে এখানে আ উপলব্ধির একটা ব্যাপার রয়েছে। এটা পড়ে যদি মানুষ কিছু উপলব্ধি করেন, এবং মানুষের মনে যদি মানুষের সূক্ষ্ম অনুভূতিগুলোকে যদি এই গল্পটা নাড়া দেয়, আ
তবে আমি বলবো যে তাদের কাছে এটা একটা সার্থক গল্প। আমি একটুর জন্য এটাকে সেরা গল্প বললাম না, কিন্তু ডেফিনেটলি খুবই ভালো একটি গল্প, একবার পড়াই যায়। ইঁদুর কল, মৈত্রী রায় মৌলিক। মৈত্রী রায় মৌলিক আমাকে অবাক করেছেন, কারণ মৈত্রী রায় মৌলিকের আগে আমি যেসব লেখা পড়েছি সেগুলো বেশিরভাগই হচ্ছে ঐতিহাসিক লেখা বা আহ, ভূগোল নিয়ে লেখা বলা যেতে পারে, মানচিত্র ভূগোল এসব নিয়ে লেখা। ছোটদের জন্য যে গল্পটি পড়েছিলাম তাতেও একটা ইতিহাসের ছোঁয়া ছিল, কিন্তু উনি এখানে একেবারেই একটা সামাজিক গল্প লিখেছেন, মানে সঠিক অর্থেই সামাজিক গল্প। সমাজের একেবারে নিচু শ্রেণীর কিছু মানুষের স্ট্রাগল, দুঃখ দুর্দশা, কমপ্লেক্সিটি, রাগ, আহ, সেগুলো নিয়ে একটি একটি ছবি এঁকেছেন বলা যেতে পারে, গল্প বলবো না, ছবি এঁকেছেন, কারণ ভীষণ ভিজুয়াল ভাবে গল্পটি তিনি লিখেছেন। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে গল্পটি। এরও গল্প কি এই ডিটেলে আমি যাব না, কিন্তু এটা অনেকগুলো মুহূর্ত নিয়ে তৈরি আহ, একটি গল্প। সেই মুহূর্তগুলো ডেসক্রাইব করে দিলে তাহলে গল্প পড়ার মজাটা আপনাদের নষ্ট হয়ে যাবে। তবে এটা আমি বলে দিচ্ছি যে এই দুর্কলও আমার মতে প্ল্যাটফর্ম পত্রিকার সেরা একটি গল্প। লেখিকাও, এই লেখিকাকেও আমি সাধুবাদ জানাতে চাই, সৌম্যজা দাসের মতন ইনিও যে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে খেলছেন এবং ছক্কাই হাঁকাচ্ছেন, সেটা সত্যি সাধুবাদ জানানোর যোগ্য। দেখুন, হিউমারাস গল্প বা কি বলবো, সরস গল্প, কমেডি গল্প বলতে পারেন অনেকে, হাস্যরসের গল্প মূলত, এটা কিন্তু আস্তে আস্তে কেন জানি না দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। কাতুকুতু দিয়ে হাসানো একটা প্রচেষ্টা থাকে সেগুলোতে, তো মানে সেটা ভাড়ামির পর্যায়ে অনেক সময় চলে যায়। কিন্তু আমরা তো বাংলায় অতীতে খুব ভালো ভালো হাসির গল্প পেয়েছি, এখনো উল্লাস মল্লিক খুব ভালো ভালো গল্প লেখেন, যেগুলো পড়তে আমার খুব ভালো লাগে। রাজা ভট্টাচার্য কিশোর ভারতীতে একটা দুটো গল্প লিখেছেন যেগুলো হাস্যরসের গল্পই বলা যেতে পারে, কিন্তু এই ধারাটা একটু মানে একটু রেয়ার হয়ে গেছে। এছাড়া হ্যাঁ, অবভিয়াসলি অভিজ্ঞতার মার্কেট ভিজিটের প্রচুর হিউমারাস ইনসিডেন্টস এর কথা রয়েছে, যেগুলো পরে হো হো করে হেসেছি। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন, এটা আমি মানি। তাই হয়তো সবাই এই জনরাটা অ্যাটেম্প্ট করেন না। অরিন্দম চট্টোপাধ্যায় এক্ষেত্রে এই প্ল্যাটফর্মে সেটা করেছেন, মানে আমি পড়ে তো খুবই হেসেছি, রিলেট করতে পেরেছি। তবে এটা হো হো করে হাসার যদিও গল্প নয়, একটু অম্লমধুর গল্প। আহ, গল্পটার নাম হচ্ছে পরবর্তী চুমু তার 4 বছর পর। এটা একটা মানে দম্পতির মধ্যে কিছু মান অভিমান চলছে, আহ, মানে একজন বুঝতে পারছে না যে আরেকজন তার উপর অভিমান করে আছে কেন, তারপর ভাঙানো হচ্ছে, এই নিয়ে এই গল্প, সিম্পল গল্প। এর মধ্যে না অনেকগুলো স্তর রয়েছে, যদি ভালো করে কেউ পড়েন তাহলে বুঝতে পারবেন। মানে এখানে প্যাট্রিয়ার্কিকে একটা মানে কি বলবো, প্যাট্রিয়ার্কি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, প্যাট্রিয়ার্কাল সোসাইটির যে ডিমেরিটস গুলো আছে সেগুলো নিয়ে কোথাও একটা প্রশ্ন তোলা হয়েছে, তার থেকে আলাদা হয়ে রিলেশনশিপটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। নামকরণের মধ্যেও সেটা স্পষ্ট। তো সেটা আমার খুব ভালো লেগেছে, সেটা আমার খুব মিষ্টি লেগেছে, ব্যাপারটা খুব মিষ্টি, গল্পটাই আদতে খুব মিষ্টি একটা গল্প। এবং অরিন্দম চট্টোপাধ্যায়ও দেখলাম যে জনরা থেকে বেরিয়ে সেখানে লিখেছেন, কারণ আমি এখন অবধি ওনার স্পোর্টস নিয়ে পড়েছি, একটি রহস্য গল্প পড়েছি, এর বাইরে পলিটিক্যাল থ্রিলার তো পড়েইছি, ক্যাফে টেবিল থেকে বেরিয়েছিল, আহ, এগুলো পড়েছি, কিন্তু মানে এই ধরনের একটি গল্প আমি পড়িনি। ওনার লেখার মানে লেখনী নিয়ে আমি আর কি বলবো, খুবই ভালো লেখেন উনি। তবে লেখনীর চাইতেও এখানে বড় আমার মনে হয়েছে ওই যে মানে আহ, হালকা হাসির মধ্য দিয়ে অনেক কিছু দেখিয়ে দেওয়ার যে প্রচেষ্টা তিনি করেছেন, তাতে তিনি 100% সফল হয়েছেন। তো এটাও একটি সেরা গল্প প্ল্যাটফর্মের। বুদ্ধদেব হালদারের লেখা স্কন্ধকাটা। বুদ্ধদেব হালদার আহ সত্যি ভয় পাওয়াতে পারেন। ওনার একটি ছোট বই রয়েছে আমার কাছে, গাঙ্গুটি আর হানাবাড়ি। গল্পগুলো যারা হরর গল্প পড়ে ভয় পেতে ভালোবাসেন অথচ কমপ্লেন করেন যে ভয় পাই না, বিবমিশা হয় কিছু বলে কিন্তু ভয় পাই না, এগুলো মানে তারা আহ, এই গল্পগুলো পড়তে পারেন। তো এছাড়া ওনার একটি 6 নম্বর হারান মিস্ত্রি লেন নামের
খুব ভুল না করতে যেটাই নাম 5 নম্বর বা 6 নম্বর হারান মিস্ত্রি রেন বলে পালক পাবলিশার্স থেকে ওনার একটি দুর্দান্ত গোয়েন্দা উপন্যাস রয়েছে, সেটাও পড়ে দেখতে পারেন। সেটা কিন্তু পড়লে কিন্তু আপনার ভয় লাগবে, যেমন রাতশাসন থ্রিলার হলেও দেখে ভয় লাগে, সেরকম এটা পড়েও ভয় লাগে। কাজে বলাই বাহুল্য যে স্কন্ধকাটাও বেশ ভয়ের একটি গল্প, এবং ভয়ের হলেও চিরাচরিত ভয়ের গল্প নয়, কারণ ভয়ের গল্পে কিছু না প্রেডিক্টেবল উপাদান থাকে, সেগুলো দিয়েই ভয় দেখানোর চেষ্টা হয়। এটা কিন্তু সেরকমটা ঠিক নয়, এটা একটু অন্যরকম। মানুষের ভেতরে কিছু বেসিক জিনিস নিয়ে ভয় থাকে, সেগুলো নিয়ে লেখক খেলেছেন এবং সেটাকে একটা রূপক হিসেবে ব্যবহার করে দারুণ একটা ভয়ের গল্প, আতঙ্কের গল্প উনি লিখেছেন। এটাও আমার মতে প্ল্যাটফর্মের সেরা একটি গল্প। পাগলি তোমার জন্য, মালবিকা মিত্র, আমি বলতে পারি যে স্লোলি বাট শিওরলি আমি ওনার লেখার ফ্যান হয়ে যাচ্ছি। ওনার একটি সিরিজ আছে, এক মহিলা গোয়েন্দাকে নিয়ে, গোয়েন্দা বলবো না, মানে ইনভেস্টিগেটর বলা যেতে পারে। সেই সিরিজটি পড়ে আমি ফ্যান হয়ে গেছিলাম ওনার। তারপর আমি গত বছর প্ল্যাটফর্ম পূজাবার্ষিকীতে ওনার আরেকটা লেখা পড়ি, সেই লেখাটাও আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। এই লেখাটাও আমার দারুণ লেগেছে। এখানে এই গল্পটাও মফস্বলেই সেট করা, ছোট একটা রেলওয়ে স্টেশন। সেই রেলওয়ে স্টেশনে একটি মহিলা, সে তার চায়ের দোকান খুলেছে। সে চায়ের দোকানে একটি মানুষ আসে, মানুষটি বয়স্ক, নিঃস্ব, তার কাছে খুব কম টাকা পয়সা রয়েছে। আস্তে আস্তে মানুষটির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, এবং কিন্তু মানুষটি কে তাকে বহুদিন এই এরিয়ায় দেখা যায়নি, কিন্তু বোঝা যাচ্ছে তিনি এই এরিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে এককালে জড়িত ছিলেন। তার সঙ্গে মফস্বলে থাকা একটি পাগলি মহিলার বা কি সম্পর্ক, এটা জানতে হলে আপনাকে গল্পটা পড়তে হবে। মফস্বল শহর কিভাবে চরিত্র বদল করেছে, উদ্বাস্তু পরিবারদের স্ট্রাগল, সমাজে এস্টাবলিশ হওয়ার একটা প্রচেষ্টা, এবং সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লেগেছে এখানে, প্রতীক্ষার ব্যাপার। মানে আজকাল তো কেউ ভালোবাসার জন্য প্রতীক্ষা করে না, কেউ ভালোবাসার জন্য ওয়েট করে না, ভালোবাসা তাদের কাছে বাসের মতন হয়ে গেছে। প্রতীক্ষার যে মাধুর্য, সেটা তিনি খুব ভালো করে এখানে দেখিয়েছেন। আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, হয়তো আমি একটু ওল্ড স্কুল হতে পারে এসব ব্যাপারে, বাট আমার খুব ভালো লেগেছে। এছাড়া আরেকটা জিনিস দেখিয়েছেন এখানে, যে মানে সমাজের একেবারে নিচু তলার যে মানুষজন, যারা তথাকথিত নিচু তলার, আমি বলবো, আমি নিচু তলার মানুষ তাদের মনে করি না, তাদের যে জীবনযাত্রা সেটা তো দেখানো হয়েছে এখানে, গোজ উইদাউট সেইং। কিন্তু তাছাড়া এখানে দেখানো হয়েছে যে তারা তারা এখনো কিন্তু তাদের মধ্যেকার মোরালিটি, তাদের মধ্যেকার বিবেকবোধ, তাদের মানে তাদের নিঃস্ব বা অর্থনৈতিক দিক দিয়ে তারা নিঃস্ব হয়ে গেছেন বলে তাদের মধ্যে এগুলো যে মরে গেছে তা কিন্তু নয়, এখনো তাদের মধ্যে যথেষ্ট মানবিকতা রয়েছে, সেটা কিন্তু এই গল্পে খুব ভালোভাবে দেখানো হয়েছে। আমার চমৎকার লেগেছে গল্পটি, অবশ্য পাঠ্য একটি গল্প। কোলে নিজে একটি গল্প এবার লিখেছেন। আমি বরাবরই ভাবতাম যে তন্ময় কোলের মধ্যে একজন ভালো লেখক হওয়ার সমস্ত রকম সম্ভাবনা রয়েছে। তো এতদিন ওনার কোনো লেখা আমি পড়িনি, এই প্রথম ওনার একটা লেখা পড়লাম, এবং আমি তন্ময়কে পার্সোনালি কংগ্রাচুলেশন জানাতে চাই যে দারুণ একটা গল্প সে লিখেছে। শিশুর মনস্তত্ত্ব বা মনস্তত্ত্ব, মানুষের মনস্তত্ত্ব নিয়ে একটি সামাজিক গল্প সে বুনেছে। মানে ভালো লেগেছে আমার গল্পটা পড়তে। গল্পটা আরেকটু আকারে বড় হলে হয়তো আরো ভালো হতো, কারণ কিছু চরিত্র দানা বাঁধতে পারেনি, ঠিক আছে। আমার মনে হয় যে এভাবেই যদি তন্ময় গল্প লিখতে থাকে, তাহলে সে একজন এক্সেলেন্ট সম্পাদকের সঙ্গে সঙ্গে এক্সেলেন্ট লেখকও হয়ে উঠবে। আমার গল্পটা কিন্তু ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। একটু নম্বর কাটলাম, কিন্তু ক্ষতি নেই। মানে আপনারা অবশ্যই গল্পটা কিন্তু পড়তে পারেন, আপনাদের হয়তো সেরা গল্প বলেও এটা মনে হতে পারে, এটাও বললাম। আরেকটি সেরা গল্প নিয়ে বলি, সেটা হচ্ছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা 22 সেকেন্ড। এই যে এই 22 সেকেন্ড গল্পটা মানে মোটামুটি একটা সমাজের আয়নাই বলতে পারেন। এটাও একটা থ্রিলার গোত্রেরই, কিন্তু থ্রিলার হয়েও ঠিক থ্রিলার নয়। সো কল্ড বড়লোক বাড়ির একটি সো কল্ড বখাটে ছেলে,
তাকে পুলিশ জেরা করছে এবং জেরার মাধ্যমে বেরিয়ে আসছে সমাজের কিছু নির্মম সত্য এবং আহ, কেন এই ছেলেগুলো এরকম হয়ে যায়, কেন তারা মা বাবার মানে কি বলবো মা বাবার থেকে সেই ভালোবাসা পায় না, কেন তারা বিপথে চলে যায়, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে উঠে এসেছে। এবং এছাড়াও অনেক জিনিস আছে যেগুলো এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে। বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস নিয়ে আমি বলেছিলাম নবপত্রিকা আলোচনা করার সময় যে উনি নিজেরই একটা এমন স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন, সেই অবধি ওই উপন্যাসটা তো পৌঁছতে পারেনি, কিন্তু এই গল্পটা কিন্তু সেই স্ট্যান্ডার্ড ছুঁয়েছে আবারও। কাজেই গল্পটা চটপট পড়ে ফেলবেন প্ল্যাটফর্মটা পেলেই। একটা কথা বলবো যে এই গল্পের শেষ যে প্যারাগ্রাফটা আছে সেটা একটু মন দিয়ে পড়বেন, না হলে কিন্তু একটা একটা মারাত্মক টুইস্ট বলতে পারেন বা মারাত্মক একটা সত্যি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। দুর্দান্ত একটি গল্প, প্ল্যাটফর্মের সেরা গল্পের মধ্যে একটি। কবিতা ৪টে রয়েছে, ৩টি খুব বড় বড় কবিতা রয়েছে, কিন্তু আমার পার্সোনালি সবচেয়ে ভালো লেগেছে অর্ঘ্য কমল পাত্রের লেখা এই কবিতাটি। ভীষণই সুন্দর একটি কবিতা। এর একটি লাইন আপনাদের আমি পড়ে শোনাচ্ছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। ঠান্ডা হাওয়ার মাঝে মানুষ একাই বাঁচে, তবুও কঠিন রাতে দুহাত পকেটে রেখে বসি তার দুঃখের পাশে। বাহ, কি সুন্দর লাইন! আমার অসাধারণ লেগেছে। এখানে আরেকটা লাইনও আছে, বলতে নয় কেউ কেউ শুধু শুনতেও আসে। খুব সুন্দর, ছোটর মধ্যে খুব সুন্দর কবিতা, বাকি কবিতাগুলো বেশ ভালো। এখানে প্রবন্ধের মধ্যে একটা প্রবন্ধ রয়েছে টি টোকেন নিয়ে, মানে চা বাগানগুলোতে একটা প্যারালাল কারেন্সি সিস্টেম চলতো। আপনি জানেন কি সেটা? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস একটা, এবং এটা নিয়ে আমার একটা আগ্রহ ছিল বরাবরই, সত্যি কথা বলতে কি। যেহেতু আমি চা বাগান সংলগ্ন এলাকাতে বড় হয়েছি, চা বাগান এলাকাতেও কিছুটা বড় হয়েছি, তাই আমার একটা ইন্টারেস্ট ছিল। এবং মানে কৌতূহলের নিরসন ঘটলো ফাইনালি এই প্ল্যাটফর্মের প্রবন্ধটা পড়ে। অভিষেক চট্টোপাধ্যায় এটি লিখেছেন এবং খুব সুন্দরভাবে লিখেছেন। আপনি নন ফিকশন, শুষ্কং কাষ্ঠং সেরকম নয়। শুষ্কং কাষ্ঠং কোনো নন ফিকশন আপনি পড়ছেন সেরকম কিন্তু আদৌ নয় ব্যাপারটা। খুব সুন্দর সুললিত গদ্যে লেখা একটা গল্প পড়ছে বলেই আপনার মনে হবে। এই প্রবন্ধটা আমাকে একসময় আনন্দমেলায় খুব সুন্দর সুন্দর প্রচ্ছদ কাহিনী আর ফিচার্স বেরোতো, সেগুলো কথা মনে পড়িয়ে দিল। তো এই ছিল প্ল্যাটফর্ম নিয়ে আমার পূর্ণাঙ্গ আলোচনা। আশা করি ভিডিওটা খুব বেশি দীর্ঘ হয়ে যায়নি। পুরোটাই কভার করার চেষ্টা করেছি এবং আপনাদের বলেছি কোনগুলো আমার মনে হয়েছে সেরা গল্প, সেরা আ উপন্যাস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।